আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। তো দেখো আজকে মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন যেটা আমরা আগের ক্লাসে দেখছি, কিভাবে একটা যে পুরো পর্যায় সারণী সবকটা মৌল আমরা এস ব্লক, ডি ব্লক, এ ব্লক টোটাল গুনছি, দেখছি কয়টা আছে, কাদেরকে কি বলে, তারপর পর্যায় সংখ্যা, গ্রুপ সংখ্যা হিসাব করা শিখছি, অবস্থান্তর ধাতুর বা মৌলের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দেখছি। তাহলে আজকে আমরা আগের পড়াগুলো একটু রিভিউ দিব অ্যান্ড নেক্সট পড়ায় চলে যাব, ঠিক আছে? তাহলে আগের পড়ায় যদি আমরা দেখি যে কিছু গ্রুপ আছে যার স্পেশাল কিছু নাম আছে, যেমন গ্রুপ 1 যারা আছে ক্ষার ধাতু। তোমাদের একটা ছন্দ শিখে দিয়েছিলাম, যেমন লিনাকে রুবি সাজিয়ে ফেলেছে, তো ওইটা দিয়ে তোমরা ক্ষার ধাতুর প্রত্যেকটা নাম কিন্তু তোমরা জানছো, তাই না? তারপর গ্রুপ 2 যারা, এরা হলো কি মৃৎ ক্ষার ধাতু, তাই না? এরা হলো মৃৎ ক্ষার ধাতু। তার পাশে গ্রুপ 11 এদের বলে মুদ্রা ধাতু, যেমন এই যে এই তিনটা হলো মুদ্রা ধাতু। তাহলে এমসিকে যদি আসে নিচের কোনটি মুদ্রা ধাতু, তাহলে এই তিনটা হবে মুদ্রা ধাতু। একটা হলো কি সিলভার, একটা হলো অরাম বা গোল্ড বা স্বর্ণ, এটা কিন্তু সোনা বা স্বর্ণ বা গোল্ড তার সংকেত AU, ঠিক আছে? অরাম। আর এটা হলো সিলভার AG, আর এটা হলো কপার। এই তিনটাই কিন্তু মুদ্রা ধাতু, এরা গ্রুপ 11-তে আছে। দেন গ্রুপ 15 যেটা, এটা হলো নিক্টোজেন মানে শ্বাসরোধকারী। তাহলে গ্রুপ 15 তোমাদের কী শিখেছিলাম? নাই পানি, আছে শুধু বালি, মানে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, ওরা, তাই না? তারপর গ্রুপ 16 এরা হচ্ছে অ্যালকোজেন, মানে আকরিক গঠনকারী। কী ছিল? OSSCতে পড়ে, মানে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলেনিয়াম, তাই না? এটা তোমাদের বলা হয়েছে। গ্রুপ 17 যারা, এই যে অ্যালকোজেন মানে কিন্তু আকরিক গঠনকারী, ওরা আকরিক গঠন করে। তেমনি গ্রুপ 17 যারা আছে এরা হলো হ্যালোজেন বা লবণ গঠনকারী, সামুদ্রিক লবণ গঠনকারী। এগুলা কী আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এরা হলো গ্রুপ 17। আর গ্রুপ 18 মধ্যে আছে নিষ্ক্রিয় গ্যাস, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, এরা হলো নিষ্ক্রিয় গ্যাস। এরা নর্মালি অন্য কারোর সাথে কোনো বিক্রিয়া অংশগ্রহণ করে না, ঠিক আছে? ফলে এদের আয়নীকরণ শক্তি অনেক বেশি। হ্যাঁ, ইলেকট্রন আসক্তি এদের নাই। ইলেকট্রন আসক্তি মানে কি? ইলেকট্রন নেওয়ার ইচ্ছা। তো এরা তো যেহেতু নিষ্ক্রিয় গ্যাস, মানে কি এদের প্রত্যেকের সবার লাস্টে অষ্টক পূরণ আছে, মানে 8টা করে ইলেকট্রনই আছে। আমরা জানি যে কোনো মৌল যৌগ গঠন করে কেন? অষ্টক পূরণের জন্য, ঠিক আছে? সে তার লাস্টে 8টা ইলেকট্রন চায়, এই জন্য সে বন্ধনে অংশগ্রহণ করে, যেন আরেকজনের থেকে সে কিছুটা ইলেকট্রন নিতে পারে। হ্যাঁ, কিন্তু আমরা জানি যেহেতু এই গ্যাসগুলার সর্বশেষে 8টা ইলেকট্রন থাকেই, তার মানে তারা অষ্টক অলরেডি পূরণ করে ফেলছেই, তাই তারা কি যৌগ গঠন করে না। কারণ যৌগ গঠন করার উদ্দেশ্যই এটাই যে ইলেকট্রন নেওয়া, হ্যাঁ, অষ্টক পূরণ করা। কিন্তু এদের যেহেতু অষ্টক পূরণই আছে, এই জন্য এরা যৌগ গঠন করতেছে না। এরা হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। এটার মধ্যে মনে রাখা লাগবে, এটা সবগুলোই কিন্তু কি ব্লক? সবগুলোই পি ব্লক। আমরা দেখাইছিলাম যে ডান পাশের যে ছকটা, ওটা কিন্তু পি ব্লক। তাহলে গ্রুপ 18 ডান পাশে ছিল সবার। কিন্তু যে হিলিয়াম যেটা, এটা শুধু এস ব্লক, কারণ এর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রন এসে থাকে। তাহলে হিলিয়াম শুধু এস ব্লক, বাকি সব নিষ্ক্রিয় গ্যাস কিন্তু কি পি ব্লক, তাই না? পি। এবার একটা, এরা তো নিষ্ক্রিয় গ্যাস, এরা কারোর সাথে বিক্রিয়া করে না। কিন্তু এই নিষ্ক্রিয় গ্যাস বাদেও এখানে একটা এমসিকিউ তোমাদের আসে যে নিষ্ক্রিয় গ্যাসের পর সব থেকে নিষ্ক্রিয় গ্যাস কোনটি? সেটা হলো নাইট্রোজেন, ঠিক আছে? নাইট্রোজেন এরকম নিষ্ক্রিয়, তারও আয়নীকরণ শক্তি অনেক বেশি, ঠিক আছে? আয়নীকরণ শক্তি অনেক বেশি মানে কি? তার সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন সরাইতে অনেক বেশি শক্তি দেওয়া লাগে। এটা মানে কি বোঝাইতেছে? যে সর্বশেষ শক্তি স্তর থেকে আমি যদি ইলেকট্রন সরাই, অনেক বেশি শক্তি লাগতেছে, মানে তার আয়নীকরণ শক্তি বেশি। মানে যৌগটা প্রায় একটু নিষ্ক্রিয়র মতো, তাই না? নিষ্ক্রিয় মানে কি? যে কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, ইলেকট্রন সরাইতে চায় না, ইলেকট্রন নিতেও চায় না, ইলেকট্রন দিতেও চায় না, তারা হলো নিষ্ক্রিয়। ইলেকট্রন নিতেও চায় না, ইলেকট্রন দিতেও চায় না, এরা হলো নিষ্ক্রিয়। ফলে এই নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ শক্তি অনেক বেশি, ইলেকট্রন সরাইতে অনেক বেশি শক্তি প্রয়োগ করা লাগে। তো নাইট্রোজেন একটু অমন, হ্যাঁ, নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অনেক বেশি, তাই জন্য সে নিষ্ক্রিয়। নর্মালি সে ইলেকট্রন নিতে বা গ্রহণ করতে চায় না, কম, ঠিক আছে? কম। এই জন্য বলছে এরা তো নিষ্ক্রিয়, কিন্তু এর যেহেতু অষ্টক পূরণ নাই, তাও এদের থেকে কম নিষ্ক্রিয়। এদের পরবর্তী যে মৌলটা সব থেকে বেশি নিষ্ক্রিয়, সেটা হলো নাইট্রোজেন। এমসিকের জন্য মনে রাখতে পারবো। তারপর একটা ডি ব্লক মৌলের কাছে যদি যাও, তাহলে সেদের আছে অবস্থান্তর মৌল। এই অবস্থান্তর মৌলগুলা কারা? যে সকল ডি ব্লক মৌলের সুস্থিত আয়নে, ঠিক আছে? যেমন জিঙ্ক 2+, আয়রন 2+, ক্রোমিয়াম 3+। তো এরকম প্লাস আয়নগুলা এই অবস্থায় যাদের ডি অরবিটালে 1 থেকে 9টা ইলেকট্রন থাকবে, তারা হলো অবস্থান্তর মৌল। এটা আমরা কিন্তু আগের ভিডিওতে বিস্তারিত তোমাদের দেখাইছি। হ্যাঁ, তাহলে 1 থেকে 9টা যদি থাকে, তারা হলো মেইনলি কাদের আছে? যে 22 থেকে 29। তোমাদের তো আমি বলছি যে 1 থেকে 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট সব মৌলের পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখতে, ঠিক আছে? তোমার যদি বলি পারমাণবিক সংখ্যা 20 কার, তুমি যেন ঠাস করে বলতে পারো ক্যালসিয়াম।
পারমাণবিক সংখ্যা 28 কার, যেন বলতে পারো নিকেল, 29 কার কপার, 24 কার ক্রোমিয়াম, 25 কার ম্যাঙ্গানিজ। তো এই পারমাণবিক সংখ্যা 1 থেকে 30 পর্যন্ত কার কার, এগুলা একটু মুখস্থ করে তোমরা লিখবা, ঠিক আছে? তো এগুলো 10টা করে মুখস্থ করে প্র্যাকটিস করবা। তো ওইটার মধ্যে গ্রুপ 22 মানে ওই যে তোমার টাইটানিয়াম বা ভ্যানাডিয়াম ওগুলা থেকে 29 হলো কপার, এটা পর্যন্ত কিন্তু অবস্থান্তর। তাহলে 30 কার 30 হলো জিঙ্ক, কিন্তু জিঙ্ক একটা অবস্থান্তর না। এটা কেন আগের ভিডিওতে দেখাইছি, কারণ জিঙ্ক 2+ মানে সুস্থিত আয়ন মানে কি জিঙ্ক 2+। তো জিঙ্ক 2+-এ ডি অরবিটালে ইলেকট্রন থাকে 10টা, কিন্তু আমি বলছি 1 থেকে 9টা থাকা লাগবে। তাহলে 10টা থাকে থেকে জিঙ্ক একটা অবস্থান্তর মৌল না। আবার স্ক্যান্ডিয়াম, যার পারমাণবিক সংখ্যা 21, তো তার আবার সুস্থিত আয়নে মানে স্ক্যান্ডিয়াম 3+ অবস্থায় তার ডি অরবিটালে ইলেকট্রন থাকে 0, মানে একটা থাকে না। তাহলে 1 থেকে 9 বলছি, 1-এর কম হইলেও হবে না, 9-এর বেশি হইলেও হবে না। জিঙ্কে 9-এর বেশি মানে 10টা থাকতেছে, আর স্ক্যান্ডিয়ামে 1-এর কম মানে 0টা থাকতেছে। এই জন্য স্ক্যান্ডিয়াম মানে 21 আর জিঙ্ক মানে 30। এই 21 আর 30 কিন্তু অবস্থান্তর মৌল না। তো 21-এর পর যেটা মানে 22 থেকে একবারে জিঙ্কের 1 পর্যন্ত মানে 29 আর হলো কি অবস্থান্তর মৌল। তাহলে অবস্থান্তর মৌল হওয়ার সুবিধা কি, এরা কী করতে পারে? এরা পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করতে পারে। এদের এক বা একাধিক জারণ অবস্থা থাকে। ক্রোমিয়ামের +3 থাকে, ক্রোমিয়ামের +6ও থাকে, ঠিক আছে? আয়রনের Fe2+ থাকে যেটা ফেরাস, আর Fe3+ থাকলে ফেরিক থাকে, ঠিক আছে? তেমনি এদের কপার 2+ও থাকে, কপার 1+ও থাকে, মানে কি এরা জারণ অবস্থা চেঞ্জ করতেছে। তাহলে এদের পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে। দেন একটা কি রঙিন যৌগ গঠন করে। তাহলে এমসিকিউ যদি আসে নিচের কোনটি রঙিন যৌগ গঠন করে, তাহলে মেইনলি ডি ব্লক যারা আছে। আর তোমাদের এমসিকিউ দেখবা যে পারমাণবিক সংখ্যা 22 থেকে 29 যারা আছে তারাই থাকবে অপশনে। তাহলে 22 থেকে 29 খুব ভালো করে মুখস্থ করবা, ঠিক আছে? তারপর এরা জটিল যৌগ গঠন করে, এরা রঙিন যৌগ গঠন করে, এরা জটিল যৌগ গঠন করে, এরা প্রভাবন ক্ষমতা, এদের প্রভাবক হিসেবে ইউজ করা হয়। তোমরা দেখছো না প্রভাবক হিসেবে আয়রন ইউজ করা হয়, নিকেল চূর্ণ ইউজ করা হয়। তাহলে এরা প্রভাবক হিসেবে কাজ করে, এদের প্যারাচম্বক ধর্ম আছে, মানে এরা চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়, ঠিক আছে? এরা চৌম্বক দিয়ে আকর্ষিত হয়, মানে এদের প্যারাচম্বক ধর্ম আছে, এরা প্রভাবন ক্ষমতা আছে, রঙিন যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করে, পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে। তাহলে আমরা দেখলাম যে আসলে অবস্থান্তর মৌল কারা? ডি ব্লকের মধ্যে ডি ব্লক মৌলগুলো যাদের ক্ষেত্রে 1 থেকে 9 থাকে তারাই তো অবস্থান্তর। তাহলে আমরা বলতে পারি না সকল অবস্থান্তর মৌলই কিন্তু ডি ব্লক, কিন্তু সকল ডি ব্লক কিন্তু অবস্থান্তর না। তাহলে সব ডিগুলো কিন্তু অবস্থান্তর না, কেবল যেই ডিগুলার 1 থেকে 9টা আছে। জিঙ্ক কিন্তু একটা ডি ব্লক মৌল, ঠিক আছে? কারণ তার সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে থাকে, কিন্তু 10টা ইলেকট্রন থাকে, এই জন্য সে অবস্থান্তর না। তারা ডি ব্লক হওয়ার সত্ত্বেও সে অবস্থান্তর হয় নাই। ফলে যারা অবস্থান্তর তারা কিন্তু অবশ্যই ডি অরবিটাল, ডি ব্লক। কিন্তু যারা ডি ব্লক তারা অবস্থান্তর হইতেও পারে, নাও হইতে পারে। এই জন্য বলছে যে সকল অবস্থান্তর মৌল ডি ব্লক, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল না, ঠিক আছে? এরপরে আসি আমরা, দেখো এইটাতে, এখানে তোমাদের আমি কিছু তথ্য আমি আগের বলছিলাম যে অপধাতু কী আছে, 6টা তোমাদের নাম বলছিলাম, এই 6টা একদমই মুখস্থ লাগবে, এগুলো আসে। তাহলে অপধাতু কে কে আছে? অপধাতু বা উপধাতু বা অর্ধধাতু বা অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর, যে কোনো একটাই অপশন এমসিকিউ থাকতে পারে। তো এদের মধ্যে যে কোনো একটা যদি থাকে তাহলে এই 6টার নাম। তাহলে আজকে আমি একটা ছন্দ শেখাই দিতেছি যে জি ব্রো সাবধানে আসতেছি, ঠিক আছে? তোমার কেউ আসতে বলছে যে তুই সাবধানে আসিস, তুমি বলছো আচ্ছা ব্রো সাবধানে আসতেছি, ঠিক আছে? জি ব্রো সাবধানে আসতেছি। তো জিতে জার্মেনিয়াম, ঠিক আছে? যে জিতে জার্মেনিয়াম, ব্রোতে কি বোরন, সাবধানে, সাবধানে দেখি এসবি, সাবধানে, ঠিক আছে? এসবি মানে অ্যান্টিমনি, ঠিক আছে? তারপর আসতেছে, এখানে আসতে কি আর্সেনিক, তেতে কি টেলোরিয়াম, সিতে কি সিলিকন, ঠিক আছে? তাহলে এই সংজ্ঞা দিয়ে এই কয়েকটা জিনিস একদম মুখস্থ। তারপর দেখো এখানে কিছু তথ্য দেওয়া আছে, এই তথ্যগুলো তোমাদের বইয়ে আছে। তোমরা যদি হাজারি স্যারের বই খোলো, তোমরা যদি একটু রিডিং দাও তখন দেখবে এই লাইনগুলো আছে। এটা হলো গুরুত্বপূর্ণ লাইন। যেমন সব থেকে হালকা গ্যাস হলো হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে? সব থেকে হালকা গ্যাস হাইড্রোজেন গ্যাস, এরপরেই আছে হিলিয়াম। তাহলে সব থেকে হালকা গ্যাস হাইড্রোজেন গ্যাস, আর হাইড্রোজেনের পর হিলিয়াম হলো দ্বিতীয় হালকা গ্যাস, ঠিক আছে? তাহলে সব থেকে হালকা হলো কে? হাইড্রোজেন, আর হাইড্রোজেনের পরে হালকা কি আছে? হিলিয়াম। তারপর ডুবুরিগঞ্জের সিলিন্ডার, যে অক্সিজেন সিলিন্ডার, দেখো সমুদ্রের তলদেশে যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায় সেখানে আসলে কী কী গ্যাস থাকে? সেখানে 80% থেকে হিলিয়াম গ্যাস আর 20% থেকে অক্সিজেন গ্যাস। তাহলে বেশিরভাগ গ্যাস থাকতেছে কি? হিলিয়াম গ্যাস। এই হিলিয়াম গ্যাস হালকা, এই জন্য সিলিন্ডারটা এত ভারী হয় না, ঠিক আছে? ডুবুরিগণ ইজিলি এরকম করে। তাহলে 80% হিলিয়াম গ্যাস আর 20% হলো অক্সিজেন গ্যাস। এটা হলো একটু
ডুবুরিগণের যে সিলিন্ডার সেখানে থাকে। এবার আসুন নিয়ন। তাহলে যে হিলিয়াম গ্যাস এটা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস, তাই না? এটা মেইনলি টপিক যে নিষ্ক্রিয় গ্যাসের যে ব্যবহারগুলো আছে সেটা তোমাদের বই দেখতে পাস। এরপর আসুন নিয়ন কি, যে উজ্জ্বল লাল বর্ণ দেয়, ফলে বিমান চলার সময় রাতের বেলা যে বিমানের লাইটটা ইউজ করা হয় সেটা হলো নিয়ন গ্যাস, ঠিক আছে? তো রাতের বেলা পাইলটগণ যে বিমানটা চালায়, বিমানের যে লাইটটা সেখানে মেনলি নিয়ন গ্যাস থাকে, উজ্জ্বল লাল বর্ণ দেয়, এই জন্য তাদের দেখতে বেশি সুবিধা হয়, ঠিক আছে? তাহলে বিমানে রাতের বেলা দেখার জন্য ব্যবহার করা হয় কি নিয়ন গ্যাস, নিয়ন আলো। তারপর বৈদ্যুতিক বাল্বে ব্যবহার করা হয় কি আর্গন। তাহলে এটা মনে রাখা লাগবে, ঠিক আছে? আর্গন কী করে? নিষ্ক্রিয় পরিবেশ তৈরি করে। তাহলে বৈদ্যুতিক বাল্বে কী ইউজ করা হইতেছে? আর্গন, যার পারমাণবিক সংখ্যা 18, নিয়ন পারমাণবিক সংখ্যা 10, হিলিয়াম পারমাণবিক সংখ্যা 2, ঠিক আছে? তারপর আসে ক্রিপ্টন। দেখো আমরা জানি যে প্রথমে আছে হিলিয়াম, গ্রুপ 18 মৌল, প্রথমে হিলিয়াম, তারপর আছে নিয়ন, তারপর আছে আর্গন, তারপর ক্রিপ্টন, তারপর জ্যানন, তারপর রেডন। এই প্রত্যেকটার ব্যবহার। হিলিয়াম আমরা দেখলাম কি এটা একটা হাইড্রোজেন হালকা গ্যাস, ডুবুরি সিলিন্ডার, ডুবুরিতে, তাই না? ডুবুরি। নিয়ন দেখলাম কি এই যে বিমানে ইউজ করতেছে, তাই না? উজ্জ্বল লাল বর্ণ দেয়, এই জন্য বিমানে পাইলটগণ এটা ব্যবহার করে। তারপর বৈদ্যুতিক বাল্বে ব্যবহার করা হইতেছে কি আর্গন কী করতেছে? বাল্বে, বৈদ্যুতিক বাল্বে, ঠিক আছে? বৈদ্যুতিক বাল্বে আর্গন গ্যাস। এরপর আসে ক্রিপ্টন আর জ্যানন কী করা হয়? ফটোগ্রাফিক ফ্লাশে, ঠিক আছে? তাহলে ফটোগ্রাফিক যে ফ্লাশ বাল্ব তৈরিতে ব্যবহার করা হয় কি ক্রিপ্টন আর জ্যানন। আর রেডন ইউজ করা হয় কি ক্যান্সার চিকিৎসায়, চিকিৎসা। তাহলে তোমাদের বই দেখবে যেগুলো আছে এই প্রত্যেকটাই নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহারগুলো তোমাদের এমসিকিউ আসে, ঠিক আছে? এইটা। এরপরে একবারে আসো যে এই যে তোমাদের আমি কিছু মৌল দেখছিলাম যে অবধর্মী অক্সাইডগুলো কোনগুলো আছে, মানে যারা অ্যাসিড হিসেবে কাজ করে, ক্ষার হিসেবে কাজ করে, এগুলো আমি লিখে দিয়েছিলাম আগের ভিডিওতে। যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা একটা অবধর্মী অক্সাইড। জিঙ্ক অক্সাইড একটা অবধর্মী অক্সাইড, মানে সে অ্যাসিড হিসেবে অ্যাসিড হিসেবে বিক্রিয়া করে, ক্ষার হিসেবে বিক্রিয়া করে। বেরিলিয়াম অক্সাইড। তারপর কি যে প্লাম্বাম অক্সাইড যেটা আছে, লেড অক্সাইড যেটা, তাই না? এটা একটা লেড অক্সাইড। আর এটা হলো কি স্টেনাস অক্সাইড, ঠিক আছে? স্টেনাস অক্সাইড। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড আমি আরেকটা জিনিস বলছিলাম, এইটার অম্লত্ব হলো 6, অম্লত্ব 6। তো অম্লত্ব ক্ষারকত্ব কী আমরা কিন্তু আগে বলছি। অম্লত্ব 6 মানে কি সে 6টা অ্যাসিডের সাথে, মানে 6টা HCl-এর সাথে বিক্রিয়া করে, ঠিক আছে? সে 6টা HCl-এর সাথে বিক্রিয়া করে। তাহলে HCl মানে অ্যাসিড, তাহলে অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, তার মানে সে অবশ্যই তখন ক্ষার। ফলে তার অম্লত্ব 6 বলতে বোঝায় সে 6টা HCl-কে ধ্বংস করতে পারে বা 6টা HCl-এর সাথে বিক্রিয়া করে। তার মানে সে যখন HCl-এর সাথে বিক্রিয়া করে তখন সে ক্ষার হিসেবে কাজ করে, তাই না? সে তখন ক্ষার হিসেবে কাজ করে। আবার এর ক্ষারকত্ব কিন্তু 2। ক্ষারকত্ব 2 বলতে বোঝায় যে সে 2টা ক্ষারকে ধ্বংস করে। ক্ষার মানে কি NaOH। তাহলে অম্লত্ব 6 বলতে 6টা অ্যাসিডকে ধ্বংস করে, মানে 6টা HCl-এর সাথে বিক্রিয়া করে। আর ক্ষারকত্ব 2 বলতে 2টা ক্ষারের সাথে বিক্রিয়া করে বা 2টা ক্ষারকে ধ্বংস করে, যেমন 2টা NaOH। তাহলে সে তার ক্ষারকত্ব যখন আমি 2 বলবো, মানে 2টা NaOH-এর সাথে বিক্রিয়া করতেছে, তাহলে NaOH একটা ক্ষার, তার মানে সে ক্ষারের সাথে যদি বিক্রিয়া করে তার মানে সে তখন অ্যাসিড হিসেবে কাজ করে, তাই না? তাহলে ক্ষারকত্ব 2 বোঝায় তখনই সে 2টা ক্ষারকে ধ্বংস করে আর সে নিজে অ্যাসিড হিসেবে কাজ করে, ঠিক আছে? কারণ ক্ষারকে ধ্বংস করতে পারে অ্যাসিড। তেমনি অম্লত্ব 6 বলতে বোঝায় 6টা HCl-কে ধ্বংস করে, যেহেতু সে অ্যাসিডকে ধ্বংস করে তার মানে সে তখন ক্ষার হয়ে যায়, ঠিক আছে? এই জন্য অবদানী। তেমনি জিঙ্ক অক্সাইড একটা আছে, বেরিলিয়াম অক্সাইড, লেড অক্সাইড, স্টেনাস অক্সাইড। তাহলে এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখবা। আর অম্লধর্মী অক্সাইড, এটা একটা শর্ট ট্রিক্স আছে, মানে তোমরা উদাহরণগুলো দেখলে, অপশনগুলো দেখলেই বুঝবা। নর্মালি অক্সিজেনের পরিমাণ বেশি থাকবে। যেমন দেখো এই যে এটা একটা অক্সাইড যেটা আছে, যেমন Cl2O7, ঠিক আছে? তো এটাতে দেখো অক্সিজেন 7টা, নর্মাল অন্য একটা মৌল থেকে অক্সিজেন অনেক বেশি আছে 7টা, তাহলে এটা অম্লধর্মী অক্সাইড। এখানে দেখো B2O3, এটা একটা অম্লধর্মী অক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড দেখো কার্বনের থেকে অক্সিজেন বেশি, এটা একটা কি অম্লধর্মী অক্সাইড। তারপরে দেখো যে এটা N2O4, ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড, তাহলে এখানে দেখো অক্সিজেন বেশি। তারপর যদি NO2 দিই তাহলে এইটাও একটা কি অম্লধর্মী অক্সাইড, কারণ অক্সিজেন বেশি। B2O3 বোরন অক্সাইড, এটা একটা অম্লধর্মী অক্সাইড। ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড অম্লধর্মী অক্সাইড, ঠিক আছে? তার মানে নর্মাল একটা সেন্সে তোমরা একটু দেখবা অপশনগুলোতে যে এটা। আরেকটা কি দেখো যে অধাতুর অক্সাইড, এ দেখো ক্লোরিন একটা কি অধাতু না? কারণ গ্রুপ ডানে যারা আছে, একবারে ডান পাশে যারা আছে, ক্লোরিন তো গ্রুপ 17 ডানের দিকে, তাহলে ডানে থাকে কি, ডানে থাকে অধাতু, ডানে অধাতু আর বামে ধাতু।
তাহলে এখানে আমি বলছি যে ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, বামে থাকে ধাতু, বামে কে থাকে মৃৎ ক্ষার, ক্ষার, তাহলে ক্ষার ধাতু সোডিয়াম, তাহলে সোডিয়াম অক্সাইড যদি আমি করি, সোডিয়াম হাইড্রোক্সাইড যদি করলাম, তাহলে এটা একটা ক্ষার, তাই না? সোডিয়াম অক্সাইডও যদি করি তাহলে সেইটাও কিন্তু হয় কি ক্ষারধর্মী। তাহলে এই যে ক্ষার যারা আছে, বামে যারা আছে, ক্ষার ধাতু বা ধাতু যারা আছে, এই ধাতুর যদি অক্সাইডগুলো করি এরা হয় ক্ষারধর্মী। কিন্তু ডানে যারা আছে এরা হলো অধাতু, যেমন নাইট্রোজেন দেখবা ডান পাশে আছে, বোরন দেখবা ডান পাশে আছে, কার্বন দেখবা ডান পাশে, নাইট্রোজেন দেখবা ডান পাশে, ঠিক আছে? মানে মৃৎ ক্ষার ধাতু আর ক্ষার ধাতু এই দুইটা বাদে ডান পাশে যারা থাকে, কার্বন, সিলিকন, হ্যাঁ, সালফার, ওদের অক্সাইডগুলো ম্যাক্সিমাম অন্যধর্মী, SO2 হলেও অন্যধর্মী, কারণ সালফারের যে ডান পাশে আছে, ডান পাশে যে বক্সটা ছকটা, হ্যাঁ, পি ব্লক যারা আছে, এক কথা পি ব্লক সবার অক্সাইডে কিন্তু অম্লধর্মী, ম্যাক্সিমামে অক্সাইড অম্লধর্মী। সিলিকন অক্সাইড এরা হলো অম্লধর্মী, সবগুলো অম্লধর্মী, ঠিক আছে? অক্সিজেনের সাথে যদি যে সিলিকন মানে পি ব্লক মানে ডান পাশে যারা থাকতেছে পর্যায় সারণীর, তারা যদি থাকে তাহলে মনে করবো অম্লধর্মী, ঠিক আছে? আর বাম পাশে যদি থাকে এরা হলো কি ই। আর কিছু কিছু আছে উপধর্মী, এগুলো একটু মুখস্থ। তাহলে যে অধাতুর অক্সাইড ক্ষারধর্মী আর ধাতুর অক্সাইড অম্লধর্মী, এই জিনিসটা তোমরা বুঝছো। তাহলে এখন আরেকটা টপিক লাস্টে চলে আসো। এই যে আমরা পর্যায়ভিত্তিক ধর্ম তোমাদের আগে কিন্তু আমরা বলছিলাম বাম থেকে ডানে গেলে কোনগুলো বাড়ে, উপর থেকে নিচে গেলে, তাহলে ওগুলো নিয়ে আমি সময় নষ্ট করতেছে না। পর্যায়ভিত্তিক ধর্মের মধ্যে আমরা ইলেকট্রন আসক্তি দেখছিলাম, আয়নিকণ শক্তি দেখছিলাম। তাহলে আজকে আমরা তড়িৎ ঋণাত্মকতাটা নিয়ে আলোচনা করি। এই তড়িৎ ঋণাত্মকতাটা কি দেখো, আমি এখানে বাংলা আগে লিখছি যে যৌগের বন্ধন জোড় ইলেকট্রনকে নিজের দিকে অধিক মাত্রায় আকর্ষণ করার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। এখন শর্টকাটে একটা জিনিস দেখাই তোমাদের, দেখো যে আমি মনে করো যে H2O লিখলাম, ঠিক আছে? এই H2O দিয়ে কী বুঝাইতেছে, অক্সিজেনের এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন। তোমরা জানো যে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমি করি তাহলে 2, 6, তাই না? কারণ তার তো 8টা ইলেকট্রন, তার পারমাণবিক সংখ্যা 8, মানে ইলেকট্রন 8। তার মানে প্রথম কক্ষপথে 2টা, 2 নম্বর কক্ষপথে 6টা, তাই না? তার মানে তার শেষ কক্ষপথে থাকে 6টা ইলেকট্রন। তাহলে 6টা ইলেকট্রন আমি যদি দেখাই, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, তাই না? তো H2O যে গঠন করছে এখানে বোঝা যাইতেছে যে একটা অক্সিজেন 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত। তাহলে এই যে 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত, তাহলে এই যে অক্সিজেন যে যুক্ত আছে এটা একটা সমযোজী বন্ধন। এর দেখো 6টা ইলেকট্রন দিছি, তো এই যে 2টা ইলেকট্রন, একটা ইলেকট্রন হাইড্রোজেনের সাথে বন্ধন অনুসরণ করবে, এটা হলো হাইড্রোজেনের ইলেকট্রন, ঠিক আছে? কারণ আমরা জানি হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকে, তাহলে এটা হলো হাইড্রোজেনের ইলেকট্রন। তো হাইড্রোজেনের একটা ইলেকট্রন অক্সিজেনের একটা ইলেকট্রনের সাথে বন্ধনে অংশগ্রহণ করছে, এটাই বলে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কেমনে চিনবা? যেই 2টা থাকবে দুইজনে একটা করে ইলেকট্রন দিবে। তাহলে এই যে হাইড্রোজেনে আমরা জানি একটা ইলেকট্রন, তাহলে হাইড্রোজেন যেহেতু অক্সিজেনের সাথে যুক্ত আছে অবশ্যই সে বন্ধনে অংশগ্রহণ করতেছে, ঠিক আছে? অবশ্যই সে ইলেকট্রন শেয়ার করতেছে। তার মানে তার একটা ইলেকট্রন অক্সিজেনের একটা ইলেকট্রন মিলে একটা বন্ধন গঠন করছে। ফলে হাইড্রোজেনের দেখো এই 2টা কিন্তু এখন হাইড্রোজেনের হয়ে গেছে, তাই না? তার আগে একটা ছিল, কিন্তু সে অক্সিজেনের সাথে এটা বন্ধনে অনুসরণ করছে, মানে এই 2টা হাইড্রোজেনেরও আবার এই 2টা অক্সিজেনেরও সমযোজী বন্ধন, মানে এইটাই, ঠিক আছে? দুইজনে একটা করে ইলেকট্রন দিবে, দুইজনে একটা করে ইলেকট্রন দিল, দিয়ে এই 2টা অ্যারো হইলো, এই 2টা অ্যারো হইলো। তাহলে এই অক্সিজেন তার একটা ইলেকট্রন দিছে, হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়ে আর একটা বন্ধন অনুসরণ করছে, ফলে এই 2টা ইলেকট্রন হাইড্রোজেনেরও, এই 2টা ইলেকট্রন অক্সিজেনেরও। ঠিক এই পাশে একই, এই পাশে হাইড্রোজেন একটা ইলেকট্রন, অক্সিজেন একটা ইলেকট্রন বন্ধন অনুসরণ করছে, ফলে এই 2টা অ্যারো, এই 2টা অ্যারো। তো হাইড্রোজেনের টার্গেট কি? 2-এর নিয়ম পূরণ করা, মানে সে চায় সে সর্বশেষ অবস্থায় 2টা পূরণ করতে, ঠিক আছে? অন্যান্য মৌলগুলা চায় 8টা করতে, কিন্তু হাইড্রোজেন চায় 2টা করতে। তাহলে হাইড্রোজেনে তো 2টা পূরণ হয়ে গেল, তাই না? এই 2টা আর, তাহলে হাইড্রোজেন তো খুশি, সে তো এই জন্য বন্ধনে অংশগ্রহণ করছে। বন্ধনে অংশগ্রহণ করে মেইন টার্গেট ইলেকট্রন পূরণ করা, তাহলে সে 2টা পূরণ করছে। এখন অক্সিজেন দেখো, অক্সিজেনের নর্মালি 1, 2, 3, 4, 5, 6 ছিল, কিন্তু দেখেন এই 2টা তো অক্সিজেনেরও, আবার এই 2টা অক্সিজেনেরও। তাহলে অক্সিজেনের কয়টা হলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। ফলে অক্সিজেনও কিন্তু 8-এর নিয়ম পূরণ করলো। তাহলে আলটিমেটলি প্রত্যেকে বন্ধন করতেছে, যৌগ গঠন করতেছে মেইন এই উদ্দেশ্যে। এরও 8টা হলো, এরও 2টা হলো। এখন দেখো এই যে 2টা ইলেকট্রন যারা শেয়ারে নিছে, মাঝে মধ্যে কী করে, কেউ একটু জোর জবরদস্তি খাটায়, ঠিক আছে, একটু ক্ষমতা খাটায়। তাহলে অক্সিজেনের কি যেন একটা জিনিস আছে, এই তড়িৎ ঋণাত্মকতা, এটা অক্সিজেনের মনে রাখবা যে 3.5, আর হাইড্রোজেনের কত? হাইড্রোজেনের হলো 2.1। তাহলে এই তড়িৎ ঋণাত্মকতার মানটা যার বেশি, সে এই যে এই 2টা ইলেকট্রন কিন্তু আমি বললাম অ্যারো, এই 2টা ইলেকট্রন অ্যারো, এর ওপরে এটার অধিকার যতটা, এর ওপরে অধিকার ততটাই, তাই না? কিন্তু এই 2টা ইলেকট্রন যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, সে একটু নিজের দিকে বেশি আকর্ষণ করে। ফলে এই 2টা ইলেকট্রনে কী করবে, এর যেহেতু তড়িৎ ঋণাত্মকতা বেশি, এর দিকে চলে যাবে, এই 2টা ইলেকট্রনে এর দিকে চলে যাবে, ঠিক আছে? ফলে এই তড়িৎ ঋণাত্মকতা যার বেশি হইতেছে, ইলেকট্রন তার দিকে যেতেছে।
তাহলে এইটাই তোমার নিচে বলছে। এখন যার দিকে যায় মানে ইলেকট্রন যে নেয়, নেওয়া মানে কি নেগেটিভ চার্জ। তোমাদের আমি বলছিলাম না জারণ মানে ইলেকট্রন ছাড়ন। ফলে যেহেতু এই দুটো ইলেকট্রন এর দিকে যেতেছে, তার মানে এই একটু চেষ্টা করবে ইলেকট্রন ছাড়া দেওয়া। ফলে এই কিন্তু ধনাত্মক, আংশিক ধনাত্মক বলে এটা। যেহেতু একবারে ছেড়ে দিতেছে না, তাই না, এর দিকে টানে এর কাছাকাছি নিতেছে, একবারে ছেড়ে দেয় নাই। এই জন্য এই যেহেতু ইলেকট্রন ছেড়ে দিছে, এই জন্য এই যে পজিটিভ, আর এই যেহেতু ইলেকট্রন নিতেছে এগুলো নেগেটিভ। কিন্তু এটা যেহেতু একবারে ছেড়ে দেয় নাই, একবারে নেয় নাই, এই জন্য আংশিক ধনাত্মক। এই জন্য যে ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাস দিয়ে প্রকাশ করে, তাই না। যেমন সোডিয়াম, তার বাইরে সবার বাইরে থেকে একটা ইলেকট্রন, যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় সোডিয়াম প্লাস হয়ে যায়। প্লাস মানে কি ইলেকট্রন ছেড়ে দেওয়া। তেমনি যেহেতু এই হাইড্রোজেন আংশিক ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, এখনও পুরোটা দেয় নাই, তার দিকে পাঠাইতেছে, এই জন্য কি ডেল্টা প্লাস, এও ডেল্টা প্লাস, কিন্তু এই যেহেতু আংশিক নিচে এই জন্য ডেল্টা মাইনাস। ফলে তার কার ক্ষমতা বেশি দেখলে, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার কিন্তু এই বন্ধনজোড় ইলেকট্রনটা টেনে নিতেছে। এটা হলো বন্ধনজোড় ইলেকট্রন। আর এটা হলো মুক্তজোড়। মুক্তজোড়গুলো এই যে জাস্ট কোনো বন্ধনে অংশগ্রহণ করবে না, জোড়া লাগে থাকবে, ঠিক আছে। তাহলে এই যে বলছে যে বন্ধনজোড় ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়া, এই যে এই বন্ধনজোড় ইলেকট্রন যেটা অ্যারো ছিল, কিন্তু এখন এই টেনে নিল। কেন নিল? কারণ এর তড়িৎ ঋণাত্মকতা বেশি এর থেকে। তাহলে এই যে তড়িৎ ঋণাত্মকতা এমন একটা জিনিস যেটা বন্ধনজোড় ইলেকট্রনকে টানার ক্ষমতা দিতেছে। তাহলে এইটাই তড়িৎ ঋণাত্মক, বুঝছো। তাহলে এখন তোমাদের এখান থেকে মানগুলো মুখস্থ করা লাগে। দেখো, যেমন ফ্লোরিনের হলো 4, সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল বেশি হলো ফ্লোরিন। তাহলে এমসিকে আসে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক কে? সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কে? মৌল কে? এটা হলো ফ্লোরিন, কারণ এর 4। অক্সিজেনের হলো 3.5, নাইট্রোজেনের হলো দেখো 3। মানে এই যে দেখো, ফ্লোরিনের এই পাশে কি আছে? অক্সিজেন। তোমরা জানো অক্সিজেনের 8, ফ্লোরিনের 9, তাহলে নাইট্রোজেনের 7, কার্বনের 6, বোরনের 5, মানে 5, 6, 7, 8, 9, তাই না, এভাবে যাইতেছে। এভাবে ফ্লোরিনের 4, বাকিগুলো 0.5 করে কমাও, মানে অক্সিজেনের 3.5, নাইট্রোজেনের কি 3.5 থেকে 0.5 বাদ দিলে 3, এর আবার 0.5 কম মানে 2.5, এর আবার কত 2, ঠিক আছে। মানে বোরন থেকে যাবা, বোরনের হলো 2, বোরন থেকে 0.5 করে বাড়বা, ঠিক আছে। 0.5 করে বাড়লে দেখবা ফ্লোরিনের এত। আরেকটা লাগে যে ক্লোরিন, ক্লোরিনের হলো কত 3, ঠিক আছে। কার্বন কত? কার্বন তো দেখলে 2.5। এই সালফার কত? এই সালফার 2.5, ঠিক আছে। তাহলে এটা লাগে যে ক্লোরিন যেটা আছে, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হলো 3, হ্যাঁ, সালফারের তড়িৎ ঋণাত্মকতা কত হলো 2.5। তারপর যে বোরন এগুলা, তাহলে এই কয়েকটা তড়িৎ ঋণাত্মকতা যদি তোমরা মনে রাখো, তাইলে যে কোনো যৌগ যদি গঠন করো, যৌগ গঠন করলে দেখবা যে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, ইলেকট্রনগুলো তার দিকে চলে আসবে। ফলে দেখো এই যৌগটা কিন্তু একটা সমযোজী যৌগ ছিল না, এই যে দেখাইলাম, কারণ এও ইলেকট্রন দিচ্ছে, এও ইলেকট্রন দিচ্ছে, তাই না। এও ইলেকট্রন দিচ্ছে, এই ইলেকট্রন দিচ্ছে, ইলেকট্রন দুইটা যেহেতু দুইজনেই দিছে, বন্ধনে অংশগ্রহণ করছে, এটা হলো সমযোজী বন্ধন, তাই না। আমরা যে আয়নিক বন্ধন প্লাস মাইনাস তৈরি হয়, এখানে তো প্লাস মাইনাস না, দুইজনেই ইলেকট্রন দিচ্ছে, এই জন্য এটা সমযোজী বন্ধন, ঠিক আছে। এও একটা দিবে, একটা দিবে। তাহলে এই সমযোজী বন্ধনে যেহেতু দেখতেছো যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, ইলেকট্রন দুইটা সেই নিতেছে, ফলে সে কিন্তু নেগেটিভ চার্জ, সে কিন্তু পজিটিভ চার্জ। তাহলে দেখো এই যে আয়ন তৈরি হইতেছে না, প্লাস মাইনাস আয়ন, তাহলে এই যৌগটা কি আলটিমেটলি আয়নিক হয়ে যেতেছে না। তাহলে এই যে একটা সমযোজী যৌগ, যার একটা মৌলের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি হয়েছে, তার কারণে যৌগটার প্লাস মাইনাস আয়ন তৈরি হইতেছে। তাহলে এটা একটা আয়নিক ধর্ম হয়ে গেল না। তাহলে এখন একটা কনসেপ্ট আছে, দেখো যে একটা সমযোজী যৌগের যদি তড়িৎ ঋণাত্মকতা এরকম কোনো একটা মৌলের বেশি থাকে, ফলে ইলেকট্রন নিজের দিকে টানে, ফলে যৌগটার প্লাস মাইনাস আয়ন তৈরি হইতে চায়। তাহলে এইটারে বলে পোলারিটি ধর্ম, ঠিক আছে। পোলারিটি। তাহলে তোমার যদি বলো পোলারিটি কি, পোলারিটি হলো সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। যৌগটা ছিল সমযোজী, কিন্তু তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, ফলে ইলেকট্রনগুলো নিজের দিকে নিতেছে। আর আমরা জানি ইলেকট্রন নিলে মাইনাস, আর ইলেকট্রন এরা ছাড়তেছে মানে প্লাস, মানে প্লাস মাইনাস তৈরি হয়ে গেল, ঠিক আছে। সমযোজী যৌগে কিন্তু প্লাস মাইনাস তৈরি হয় না, কিন্তু সমযোজী যৌগে এই তড়িৎ ঋণাত্মকতার জন্য প্লাস মাইনাস তৈরি হইল, মানে যৌগটা আয়নিক হয়ে গেল, তাই না। মানে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, ঠিক আছে। তাহলে পোলারিটি কি? পোলারিটি হলো সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। এই পোলারিটি মানে পোল তৈরি হওয়া, পোল মানে প্লাস মাইনাস, ঠিক আছে। তাহলে পোলারিটি মানে কি? যে প্লাস মাইনাস। তাহলে এটা হলো সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। ফলে পোলারিটি যত বেশি হবে, মানে এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা দেখো, আর 2.1, এর হলো 3. অক্সিজেনের কত 3.5, আর এর হলো 2.1। তাহলে এই দুইটার পার্থক্য যত বেশি হবে, ইলেকট্রন আরও তত বেশি টানবে,
কারণ এই যত বেশি তড়িৎ ঋণাত্মক হবে তত বেশি টানবে, বুঝছ? যেমন এইচএফ, তাহলে এই যে H2O যদি এর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য তুমি দেখবা যে অক্সিজেনের 3.5 আর হাইড্রোজেনের কিন্তু 2.1। এই যে এখানে আমরা হাইড্রোজেন কিন্তু এই যে লিখলাম, হাইড্রোজেনে লিখি এই যে হাইড্রোজেন 2.1, ঠিক আছে? হাইড্রোজেন কিন্তু 2.1, তাহলে 3.5 থেকে 2.1 বাদ দিলে কত আসে? 1.4, ঠিক আছে? তাহলে 1.4। এখন একটা তোমার জিনিস দেখাই দিই, দেখো, যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি পার্থক্য 0 হয় তাহলে পিওর সমযোজী, ঠিক আছে? একদম সমযোজী, বিশুদ্ধ সমযোজী, ঠিক আছে? এটা হবে বিশুদ্ধ সমযোজী। যদি দেখো 0.5 থেকে 1.5 এমন হয় তাহলে সেটা কি হবে? পোলার, ঠিক আছে? আর যদি দেখো যে 1.5-এর নর্মালি বেশি, মানে 1.5 বা 1.8, ঠিক আছে? 1.5 না হলে দেখবে যে 1.8, বইয়ে তোমাদের দুইটার মধ্যে একটা দেওয়া আছে, একটা মান দেখবা 0.5 থেকে 1.8। যদি দেখবে যে 1.8 এইটার বেশি হয়, এর বেশি যদি হয় তাহলে হয়ে যায় আয়নিক, ঠিক আছে? যদি বেশি হয় তাহলে আয়নিক। আর এই যে যদি 0.5-এর কম হয়, মানে 0 থেকে 0.5, তাহলে অপোলার সমযোজী। তাহলে আরেকবার বলতেছি, যদি একবারে 0 হয়, তড়িৎ ঋণাত্মকের পার্থক্য একবারে 0, তাহলে একদম বিশুদ্ধ সমযোজী, ঠিক আছে? সেখানে কোনো দিন আয়নিক হবে না, মানে প্লাস মাইনাস তৈরিই হবে না, কারণ দুইজনের যদি সমান হয়, তড়িৎ ঋণাত্মকতা যখন দুইজনেরই সমান, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বলছে। যেমন ক্লোরিন 2 দিলাম, ঠিক আছে? এই ক্লোরিন 2 মানে কি? একটা ক্লোরিন, একটা ইলেকট্রন, একটা ক্লোরিন, তাই না? ফলে একটা ইলেকট্রন করছে। দেখো এই ক্লোরিনেরও তড়িৎ ঋণাত্মকতা 3, এরও কিন্তু 3। ফলে দুইজনের সমান হওয়ার কারণে এই দুইটা ইলেকট্রন এ যতটা টানবে, এ যতটা টানবে, আলটিমেটলি দুইটা ইলেকট্রন কারো কাছেই যাবে না। ফলে যৌগটা আসলে কি? আয়নিক হইতেছে না, একদম বিশুদ্ধ সমযোজী, ঠিক আছে? যদি প্লাস মাইনাস তৈরি হয়, প্লাস মাইনাস তৈরি কখন হবে? যার বেশি তখন, যদি এর বেশি হয় তখনই তার কাছে আসে প্লাস মাইনাস তৈরি হবে, তখনই যৌগটা কী হয়ে যাবে? আয়নিক হয়ে যাবে, তাই না? তখনই পোলারিটি সৃষ্টি হবে। কিন্তু এর তো পোলারিটি হওয়ার চান্স নাই, কারণ এর দুজনে সমান, ফলে কেউ ছাড়তেছে না, কেউ নিতেছেও না, অমনি আছে। এখন দেখো পার্থক্য যদি দেখো যে 0 থেকে বেশি, 0.5-এর কম, নর্মালি 0.5-এর যদি কম হয়, ঠিক আছে, লেস দেন 0.5-এর কম যদি হয় তাহলে হয় অপোলার সমযোজী। তাহলে তুমি যেই যৌগ দুইটা আছে ওই দুইটার মধ্যে পার্থক্য করবা, পার্থক্য করে যদি দেখো যে কত 0.5-এর থেকে কম হইতেছে, 0.5-এর থেকে কম, কিন্তু 0 না, 0 হলে তো বিশুদ্ধ সমযোজী। যদি দেখো 0.5-এর থেকে কম তাহলে অপোলার সমযোজী। যদি দেখো 0.5 থেকে 1.5 বা 1.8, বইয়ে যে রেঞ্জটা আছে, 0.5 থেকে 1.5 যদি হয় তাহলে হবে যৌগটা পোলার, ঠিক আছে? আর যদি 1.5-এর থেকে বেশি হয় পার্থক্য দুইটা, তাহলে একবারে আয়নিক। যেমন একটা এক্সাম্পল থাকে HF, হাইড্রোজেন ফ্লোরাইড, এটা যেটা আছে, এখানে ফ্লোরিন আছে আর হাইড্রোজেন আছে। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা তোমরা জানো কত? 4, সব থেকে বেশি, তাই না? তাহলে 4 মাইনাস হাইড্রোজেনের জানো কত? 2.1, তাহলে 2.1, তাহলে এই দুইটা বিয়োগ করে 1.9 আসে। কতটা দেখছো? এই যে আমি বলছি 1.8-এর থেকে বেশি হলে আয়নিক, তাহলে এই সেপটা একটা প্রায় আয়নিক যৌগ, একবারে আয়নিকের কাছাকাছি যৌগ। কিন্তু বাস্তবে কী হয়েছে? এই একটা হাইড্রোজেনের লাস্টে একটা ইলেকট্রন থাকে, আমরা জানি ফ্লোরিনের সবার লাস্টে কয়টা ইলেকট্রন থাকে? ফ্লোরিন গ্রুপ 17 মানে 7টা, তাহলে 1 2 3 এরকম, ঠিক আছে? 7টা ইলেকট্রন, মানে এখানে দুইটা, এখানে দুইটা। প্রথমে চারপাশে একটা করে দিবা ফ্লোরিন, এই 7টা না, তাহলে এখানে আরেকটা, এখানে আরেকটা, এখানে একটা, ফলে একটা কিন্তু সিঙ্গেল থাকে, ফলে সে চায় আরেকটা ইলেকট্রন নিতে। তাহলে একটা ইলেকট্রন কই পাবে? এই যে হাইড্রোজেনের সাথে বন্ধনে অংশগ্রহণ করছে, এই জন্য এই সেপ গঠন করছে, ঠিক আছে? এই সেপ যে করছে, ফলে এই যে এদের মধ্যে একটা বন্ধন হয়ে গেছে, ফলে এই হাইড্রোজেন ইলেকট্রনটা এখন ফ্লোরিনেরও হয়ে গেল, আবার এই দুইটা ইলেকট্রন এখন হাইড্রোজেনেরও হয়ে গেল, ফলে হাইড্রোজেনেরও দুইটা ইলেকট্রন হয়ে গেল, আবার ফ্লোরিনেরও এই দুইটা হয়ে গেল, ফলে এই দুই 6 আর 2 8, এরও 8 এরও 2 হয়ে গেল না? তাহলে এটা তো অবশ্যই সমযোজী, দেখতেছে দুইজনে ইলেকট্রন দিতেছে সমযোজী। কিন্তু এই যৌগটার এই যে যেহেতু ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান অনেক বেশি, ফলে এই দুইটা ইলেকট্রন সে নিজের দিকে নিয়ে আনে, নিয়ে ফ্লোরিন মাইনাস আর H প্লাস তৈরি করে, ঠিক আছে? যেহেতু তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, পার্থক্যটা দেখলাম 1.9, মানে 1.8-এরও বেশি, তাহলে প্রায় আয়নিক, মানে এই দুইটা ইলেকট্রন একবারে সে নিয়েই নেয়, নিয়ে মাইনাস তৈরি করে এই H প্লাস তৈরি করে, ঠিক আছে? যদি পার্থক্যটা আর একটু কম হয়,
যত কম হবে তত পুরা নিতে পারবে না, ঠিক আছে? কিন্তু পার্থক্য যত বেশি একদমই নিয়ে নেবে। তেমনি যদি আমি যদি H2O করি, H2Oর মধ্যে দেখো অক্সিজেনের কিন্তু তড়িৎঘনত্ব কত 3.5 আর হাইড্রোজেন কত 2.1, যদি বিয়োগ করো 1.4, এই 1.4 দেখো এই যে এই রেঞ্জটার মধ্যে 0.5 থেকে 1.5, তাহলে এটা একটা পোলার। তাহলে পানি একটা পোলার যৌগ, বুঝছো? পানি একটা পোলার যৌগ, হাইড্রোজেন ফ্লুইড এটা একটা আয়নিক যৌগ। পানি একটা পোলার যৌগ, হাইড্রোজেন আয়নের একটা কি, পানি একটা পোলার যৌগ, হাইড্রোজেন ফ্লুইড একটা আয়নিক যৌগ, কারণ পার্থক্য অনেক বেশি। তেমনি কারো কারো ক্ষেত্রে তুমি বিয়োগ করে দেখবা, যেমন দেখো CH4, ঠিক আছে? তাহলে CH4 কার্বনের কিন্তু 2.5 আর হাইড্রোজেনের কিন্তু 2.1, বিয়োগ করে দেখো 0.4 আসে। তাহলে এই যে আমি বলছি 0.5-এর যদি নিচে আসে তাহলে সেটা অপোলার, ফলে CH4 মিথেন একটা অপোলার, ঠিক আছে? আর ক্লোরিন 2, এই যে দুইটা ক্লোরিন, ফলে দুইটারই সমান, পার্থক্য করলে 0, এটা বিশুদ্ধ সমযোজী। ফলে আমি 4টার এক্সাম্পল দিছি। ফলে এই যে 0 বাদে বাকি প্রত্যেকটারই পোলারিটি তৈরি হইতেছে, শুধু কি এই যে যার 1.9 তার অনেক বেশি পোলারিটি তৈরি হয়েছে, ফলে সে একবারে আয়নিক হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমি যেই জিনিসগুলো বললাম আজকে এই পর্যন্তই। তোমরা যদি এই জিনিসগুলো একটু বুঝো ঠান্ডা মাথায়, তোমরা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা বাকি জিনিসগুলো পড়বো। তো আল্লাহ হাফিজ সবাইকে।